ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা। তো তার জন্য আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা কোন জিনিস কিভাবে কোণ গণনা করে সেটা একটু আমরা প্র্যাকটিক্যালি বুঝি। যে জিনিসটা তৈরি হয়েছে এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল বা। তো আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা। তো তার জন্য আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে কোণ জিনিসটা আসলে কি। তো লেখো কোণ। এই কোণ জিনিসটা হচ্ছে যখন যখন দুটি সরলরেখা যখন দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে তখন কোণ উৎপন্ন হয়। তার মানে কি বললাম না, যখন দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে তখন কি হয় না, তখন কোণ উৎপন্ন হয়। এবার তোমরা বলবে যখন দুটি সরলরেখা দাদা ছেদ করছে তখনই কি কোণ উৎপন্ন হয়? যদি ছেদ না করে তাহলে কি কোণ উৎপন্ন হবে না? আমি বলবো যখন দুটি সরলরেখা পরস্পরকে ছেদ নাও করে তাহলেও আমাদের কোণ উৎপন্ন হয়। পরস্পরকে ছেদ নাও করে তাহলেও কোণ উৎপন্ন হয়। এবার এই দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে কিভাবে কোণ উৎপন্ন করে বা দুটো সরলরেখা পরস্পরকে ছেদ না করে কিভাবে কোণ উৎপন্ন করে সেটা একটু আমরা প্র্যাকটিক্যালি বুঝে নিই। তো তমশ্রী একবার চলে এসো। তো আমাদের এই দুটো জিনিস রয়েছে যার মাধ্যমে আমরা বোঝাবো। একবার ধরো ওদিকটা মার্কারটা রাখি। তো সাপোজ ধরো আমি এরম ভাবে ধরে রয়েছি, তুমি নর্মাল ধরো, এরকম স্ট্রেট ধরো। এবার আমি ধরো এরম ভাবে ধরে রয়েছি। তাহলে কি হলো, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা। সাপোজ এটা এবি সরলরেখা, এটা হচ্ছে সিডি সরলরেখা। এদের মাঝখানে যে এই যে জিনিসটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছ, এই যে জিনিসটা যেটা তৈরি হয়েছে এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল বা কোণ। বা এই সরলরেখাটাও এরম ভাবে একটু আমার দিকে হেলিয়ে দাও, এবং আমি যদি এরম ভাবে করে দিই তাহলে এটা ছিল এবি সরলরেখা, এটা ছিল সিডি সরলরেখা। এদের মাঝখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, এদের মাঝখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটাই আমাদের কোণ। ঠিক আছে, এদের মাঝখানে যে জিনিসটা উৎপন্ন হয়েছে সেটাই কোণ। বা এদের মাঝখানেও দেখতে পারো এটাও কোণ। এবং এই কোণটাকে কি বলে, তোমরা ক্লাস 8 এ পড়েছো, বিপ্রতীপ কোণ। ঠিক আছে, তাহলে কি না, যখন দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে তখন কি হয় না, কোণ উৎপন্ন হয়। এবার দাদা এটা বলে যখন দুটি সরলরেখা পরস্পরকে ছেদ নাও করে তাহলেও কোণ উৎপন্ন হয়। তাহলে তমশ্রী একদম স্ট্রেট ধরো, আমি এরকম স্ট্রেট ধরি। এই ক্ষেত্রে কি পরস্পর দুটি সরলরেখা, এটা ছিল এবি সরলরেখা, এরকম ভাবে এবি সরলরেখা, আর উপরে একটা ছিল হচ্ছে সিডি সরলরেখা, এটা এবি এটা সিডি, পরস্পরকে ছেদ করে না, তাহলে কি কোণ উৎপন্ন হবে না? আমি বলবো নিশ্চয়ই কোণ উৎপন্ন হবে। কেননা এই যে সরলরেখাটা টোটাল যে কোণটা করে সেটা কত, 180 ডিগ্রি। তাই তো, এই যে সরলরেখাটা টোটাল যে কোণটা করে সেটা হচ্ছে 180 ডিগ্রি, বা আমরা কি বলেছি না, সরল কোণ করেছি। তো পরস্পর ছেদ না করেও কিভাবে কোণ উৎপন্ন হয় এবং পরস্পর ছেদ করে কিভাবে কোণ উৎপন্ন হয় আশা করি বুঝতে পেরেছি। তো যেগুলো করলাম তার ডায়াগ্রামগুলো একটু ড্র করে নি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার ডায়াগ্রামগুলো ড্র করে নি। এটা ছিল এবি সরলরেখা, এটা ছিল আমাদের সিডি সরলরেখা। এখানে যে জিনিসটা তৈরি হয়েছিল সেটাকেই আমরা বলছিলাম কোণ। সিমিলার ভাবে আমরা তারপরে করেছিলাম হচ্ছে এরকম একটা ছিল এবি সরলরেখা, আর এটা ছিল হচ্ছে সিডি সরলরেখা। এদের মাঝখানে যে জিনিসটা তৈরি হয়েছিল এটাকেই আমরা বলছিলাম কি না, কোণ। এবং বলেছিলাম এই যে কোণটা, এই কোণটা এবং এই কোণটা, এদের দুজনকে বলে হচ্ছে কি না, ক্লাস 8 এ তোমরা পড়েছো বিপ্রতীপ কোণ। এটা তো দাদা দুটো সরলরেখা যখন ছেদ করেছে, এখানে কি করেছে না, এ বি ও সিডি পরস্পর পরস্পর লম্বভাবে, পরস্পর এখানে কি হয়েছে না, লম্বভাবে, এই যে লম্বভাবে ছেদ করেছে। এখানে কি করেছে না, এ বি ও সিডি, এই ক্ষেত্রেও কি করেছে না, এ বি ও সিডি ছেদ করেছে। এবার যখন দুজন দুজনকে ছেদ করবে না, মানে এই যে ডিফিনিশনটা যদি আমরা যাই তাহলে কি হবে না, এরকম একটা সরলরেখা ছিল, এরকম একটা সরলরেখা ছিল, এটা ছিল এ বি, এটা ছিল সি ডি। তাহলে এদের মাঝখানে কি কোণ উৎপন্ন হবে না? অবশ্যই কোণ উৎপন্ন হবে। কি কোণ উৎপন্ন হবে না, এখানে হচ্ছে 180 ডিগ্রি, এই ক্ষেত্রে কি হচ্ছে না 180 ডিগ্রি, বা আমরা কি জানি এটাকে বলা হচ্ছে সরল কোণ। তাই এটাকে কি বলে, সরল। তো আশা করি পুরো কোণের কনসেপ্টটা বুঝতে পারলে। চলো এবার কোণের প্রকারভেদগুলো জেনে নেওয়া যাক। এবার এই ধনাত্মক আর ঋণাত্মক কোণটা না একটা জিনিসের সাপেক্ষে হয়। কিসের সাপেক্ষে হয় দাদা? না, ঘড়ির কাঁটার
দিক অনুযায়ী এই ধনাত্মক ও ঋণাত্মক ঘড়ির কাঁটার দিক অনুযায়ী ধনাত্মক ও ঋণাত্মক কোণ নির্ণয় করা হয়। কিভাবে নির্ণয় করা হয় সেটাই এবার আমরা জেনে নিই। চলো না, ধনাত্মক কোণ যখন ঘড়ির কাঁটার আবর্তনের বিপরীতে কোণ উৎপন্ন হয় তখন তাকে পজিটিভ অ্যাঙ্গেল বলে। আর যখন ঘড়ির কাঁটার আবর্তনের দিকে কোণ উৎপন্ন হয় তখন তাকে নেগেটিভ অ্যাঙ্গেল বলে। এবার ঘড়ির কাঁটা কিভাবে, এই যে দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটাটা এখানে ঘুরছে, আমার ঘড়ির কাঁটাটা। এবার এইখানে যখন আসবে ঘড়ির কাঁটাটা এরম ভাবে ঘুরবে, এই যে এরম ভাবে এর গতিটা হবে এই দিকে, ঠিক আছে, মানে এরকম ভাবে ঘড়ির কাঁটাটা ঘোরে, এরম ভাবে ঘড়ির কাঁটাটা ঘোরে, এদিক 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 এদিক, মানে এরম ভাবে ঘুরতে থাকে, এরম ভাবে, এই যে এরম ভাবে ঘুরবে, তাই তো। এবার যদি ঘড়ির কাঁটার আবর্তনের বিপরীত দিকে, মানে ঘড়ির কাঁটার আবর্তন কোন দিকে হচ্ছে, এইদিকে হচ্ছে, ঘড়ির কাঁটার আবর্তন এইদিকে হচ্ছে, এর বিপরীত দিকে যদি কোণ উৎপন্ন হয় তখন তাকে আমরা ধনাত্মক কোণ বলবো। আর যদি ঘড়ির কাঁটা আবর্তনের দিকে যদি কোণ উৎপন্ন হয় তখন তাকে আমরা কি বলবো, না ঋণাত্মক কোণ বলবো। তো চলো এটা একটু প্র্যাকটিক্যালি দেখে নেওয়া যাক। তো তমশ্রী আরেকবার চলে আসো, ব্যাপারটা বুঝিয়ে দিই ওদের। নাও ধরো, এটা তুমি স্ট্রেট ভাবে ধরো, ঠিক আছে, এবং ওই দিকটা, হ্যাঁ এটা তুমি আমায় দিয়ে দাও, এই দিকটা ধরো, ওইটা ধরো, হ্যাঁ ওরম ভাবে ধরে দাও। এবার যে কোণটা যে উৎপন্ন হয়েছে না, এদিক থেকে না ধরে তুমি কি এদিকটা আসবে, ছেড়ে দাও। আচ্ছা, এই দিক ভাবে দেখো, ঠিক আছে, এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণটা কি হবে না, কোণটা যদি ভালো হয় দেখো, ঘড়ির কাঁটাটা ঘুরছিল হচ্ছে এই দিকে, এই যে এই দিকে ঘড়ির কাঁটাটা ঘুরছিল, এই দিকে ঘুরছিল ঘড়ির কাঁটাটা। এবার এটা কি, এই যে কোণটা যেটা তৈরি হয়েছে, দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, তুমি বলবে হ্যাঁ ছেদ করেছে, ছেদ করে মাঝখানে যে জিনিসটা তৈরি হয়েছে এই জিনিসটাই তো কোণ, বলবে হ্যাঁ কোণ। এবার এই যে কোণটা যেটা তৈরি হয়েছে এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে তৈরি হয়েছে। তুমি বলবে কিভাবে ঘড়ি কাঁটার বিপরীত দিকে তৈরি হয়েছে, আমি বলবো যেখানে কোণ তৈরি হয়েছে সেখানে গিয়ে একটা তুমি ঘড়ি রেখে দাও, তাহলে বুঝতে পেরে যাও। এখানে গিয়ে ঘড়ি যদি রাখো তাহলে ঘড়ির কাঁটাটা এরম ভাবে এই দিকে ঘুরবে, তাই তো, ঘড়ি কাঁটাটা এইদিকে এরম ভাবে ঘুরবে, কিন্তু কোণটা তৈরি হয়েছে কোন দিকে, ওর অপোজিটে, মানে ঘড়ি কাঁটা ঘুরছে এইদিকে কিন্তু কোণ তৈরি হবে কোন দিকে, এইদিকে, কোণ তৈরি হবে কোন দিকে, এইদিকে। তাহলে কি হলো, ঘড়ি কাঁটার বিপরীত দিকে তৈরি হলো। তো তাই জন্য এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে তাহলে কি বলবো, জোরে বলবো, ধনাত্মক কোণ। ঠিক আছে, এবার যদি এই ডায়াগ্রামটাকে উল্টো করে দিই, ওই দিকটা ফিক্স করো। হ্যাঁ, এবার ঘড়ি কাঁটা ঘুরছিল কোন দিকে, এরম ভাবেই থাক, অসুবিধা নেই। ঘড়ি কাঁটা ঘুরছিল কোন দিকে, ওইখানে আমি বলবো যে কোন আগে তৈরি হয়েছে নাকি দেখতে হবে। আমি বলবো হ্যাঁ এটা একটা এবি সরলরেখা, এটা একটা সিডি সরলরেখা, যাই হোক তোমার নাম ধরে নেবে এখানে, তাহলেও হয়ে যাবে। দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, তুমি বলে হ্যাঁ করেছে দেবজিৎ দা, তাহলে এইখানে যে মাঝে যে জিনিসটা তৈরি হয়েছে এটাকে কি বলবো, এটাকে কি বলবো, না আমি এখন কি বলবো, আগে এটাকে কি বলবো, কোণ তৈরি হয়েছে, তো এই যে মাঝখানে যে জিনিসটা তৈরি হয়েছে এটাই তো কোণ। এবার আমি বলেছি ধনাত্মক না ঋণাত্মক বুঝতে হলে কি করব না, ওখানে গিয়ে একটা ঘড়ি ফিট করিয়ে দেবো। এখানে গিয়ে যদি ঘড়ি ফিট করাও তাহলে দেখবে এখানে তাহলে কোনটা কতটা তৈরি হয়েছে, কোন দিকে তৈরি হয়েছে, এরম কোণ তৈরি হয়েছে, এরম কোণ তৈরি হয়েছে। আর ঘড়ি কাঁটা আবর্তনটাও কি, ওখানে যদি ঘড়ি ফিট করো এরম দিকে ঘুরছে, তো এরম দিকে ঘুরছে, তাহলে কি হলো, ঘড়ি কাঁটার দিকে তৈরি হয়েছে, তো ঘড়ি কাঁটা আবর্তনের দিকে, আবর্তনটা মেন, ঘড়ি কাঁটা আবর্তনের দিকে তৈরি হয়েছে, তাহলে কি কোণ হবে, ঋণাত্মক কোণ হবে। তো আশা করি ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণের কনসেপ্টটা বোঝা গেছে। চলো এবার কোণ পরিমাপের ধারণাগুলো জেনে নেওয়া যাক। কোণ পরিমাপ, কোণ পরিমাপের ধারণা বলতে আমি এখানে কোণ পরিমাপের বিভিন্ন পদ্ধতির কথা বলেছি, ঠিক আছে, কোণ পরিমাপের পদ্ধতি। অবশ্যই এখানে আমরা কি কোণ পড়ছি না, ত্রিকোণমিতি, তাই জন্য লিখবো হচ্ছে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের পদ্ধতি। সাধারণত আমাদের সিলেবাসে দুটো রয়েছে, একটা রয়েছে ষষ্ঠিক পদ্ধতি, আর একটা রয়েছে আমাদের বৃত্তীয়
পদ্ধতি। ঠিক আছে, তো আমরা প্রথমে ষষ্ঠিক পদ্ধতি সম্বন্ধে জানবো, দেন আমরা বৃত্তীয় পদ্ধতি সম্বন্ধে জানবো। আর একটাও পদ্ধতি হয় যেটা তোমরা ক্লাস 11-এ গিয়ে পড়বে সেমিস্টার 1-এ। ঠিক আছে, তো সাধারণত আমাদের সিলেবাসে যেহেতু এই দুটো রয়েছে, তো এই দুটো সম্বন্ধে আমরা চলো জেনে নিই। তো প্রথমে ষষ্ঠিক পদ্ধতি। ঠিক আছে, তার জায়গা মানে ষষ্ঠিক পদ্ধতি বলার সময় আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে না, এই একটা সরলরেখা ছিল, এই সরলরেখাটার নাম হচ্ছিল কি না এবি, আর এই একটা সরলরেখা, এই সরলরেখাটা হচ্ছে সিবি। এদের এখানে কি করে জয়েন হয়েছে, এরা মানে ছেদ করেছে না, এবি ও সিডি পরস্পরকে লম্বভাবে কি করেছে গো, ছেদ করেছে। তাহলে এইখানটা একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটাকে কি বলে না এক সমকোণ ছেদ করেছে, এবং যে কোণটি তৈরি হয়েছে তা হলো এক সমকোণ। এবার এই এক সমকোণের ভ্যালু কত, তোমরা বলবে 90 ডিগ্রি, কিন্তু 90 ডিগ্রি তখনই হবে যখন আমরা ষষ্ঠিক পদ্ধতিতে আলোচনা করব। এক সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি তখনই হবে যখন আমরা ষষ্ঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো এক সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি আমরা লিখতে তো পারি, কিন্তু অবশ্যই আমাদের ব্র্যাকেটে লিখতে হবে যে ষষ্ঠিক, কি লিখবো, ষষ্ঠিক পদ্ধতিতে। ঠিক আছে, তাহলে দাদা এই ষষ্ঠিক পদ্ধতিতে, তাহলে তুমি কি বলতে চাইছো এই ষষ্ঠিক পদ্ধতি তার মানে একক হচ্ছে ইকুয়াল টু ডিগ্রি বোঝায়? আমি বলবো হ্যাঁ, ষষ্ঠিক পদ্ধতিতে তাহলে একক কি না ডিগ্রি। কেননা তুমি দেখতেই পাচ্ছ এক সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি আমরা বলে থাকি, কিন্তু কোন পদ্ধতিতে এটা মেনশন করা দরকার। আমরা এতদিন আগে জানতাম না যে কোন পদ্ধতিতে বলছি, তাই না, যে ডিগ্রি ডিগ্রি চলছে, কিন্তু এটা ষষ্ঠিক পদ্ধতিতে হয়। ঠিক আছে, তাই জন্য কি হলো না, এই ষষ্ঠিক পদ্ধতির ক্ষেত্রে একক কি হচ্ছে, ডিগ্রি। বুঝতে পারলে, ষষ্ঠিক পদ্ধতির ক্ষেত্রে একক হচ্ছে ডিগ্রি, যেটাকে কিভাবে আমরা ডিনোট করি না, ডিনোটেড অ্যাজ, এরকম একটা পুটকি দিয়ে ডিনোট করি না, তাই তো, ডিনোটেড অ্যাজ এরকম, এই যে 90 এর মাথায় যে পুটকি দিয়েছি এটা মানেই তো ডিগ্রি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। এবার এই 90 ডিগ্রিকে, ঠিক আছে, মানে এই সমকোণটাকে আমি এখানটা করছি বৃত্তীয় পদ্ধতি বোঝাবো, চাপ নেই, আপাতত যেটা বলছি সেটা শোনো, ষষ্ঠিক পদ্ধতির ব্যাপার স্যাপার। ঠিক আছে, তো এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এটা হচ্ছে 90 ডিগ্রি বলে বলেছি, বা আমরা কি বলেছি, এক সমকোণ। এবার এই এক সমকোণকে যদি আমি দুভাগে ভাগ করে দিই তাহলে কত হবে, 90 ডিগ্রি বাই 2, তাহলে প্রত্যেকটা ভাগ কত হবে, 45 ডিগ্রি। এবার যদি আমি এটাকে যদি 3 ভাগে ভাগ করে দিতাম, তাহলে আসতো 30 ডিগ্রি, তাই না। এবার তুমি বলবে 90/2 90/3 লিখছো কি করে। আমি সাপোজ বলছি 90 ডিগ্রিকে এক ভাগে ভাগ করেছি, তার মানে কি 90 ডিগ্রি বাই 1, 90 ডিগ্রিকে 2 ভাগে ভাগ করেছি, তার মানে কি 90 ডিগ্রি বাই 2, 90 ডিগ্রিকে 3 ভাগে ভাগ করেছি, তার মানে কি 90 ডিগ্রি বাই 3, তাই তো। এবার যদি এরকম ভাবে আমি যদি 90 ডিগ্রিকে যদি 4 ভাগে ভাগ করি কিছু একটা পাবো, 90 ডিগ্রিকে 5 ভাগে ভাগ করি কিছু একটা পাবো, 90 ডিগ্রিকে 6 ভাগে ভাগ করি কিছু একটা পাবো। যদি 90 ডিগ্রিকে 90 ডিগ্রি ভাগে মানে 90 বার ভাগ করে দিই, 90 ডিগ্রিকে যদি 90 বার ভাগ করে দিই তাহলে কি হবে, 90 ডিগ্রিকে যদি 90 বার ভাগ করে দিই তাহলে অ্যান্সার কি আসবে, 1 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রিকে যদি আমি 90 বার ভাগ করে দিই, 90 বার এরকম ভাবে ভাগ করে দিই, তাহলে এইখানে যে প্রত্যেকটা ডিগ্রি পাবো এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রির ডেফিনেশন কি লিখবো বলো, 1 ডিগ্রির ডেফিনেশন কি লিখবো না, এইখানটায় যদি আমি জুম করে একটু দেখাই, ঠিক আছে, ওই স্যামসাং S23 না S24 যেটা জুম ভালো হয়, এই যে জুম করলে এইখানে যে কোণটা তৈরি হবে সেটাই 1 ডিগ্রি, তাই তো। এই প্রত্যেকটা 1 ডিগ্রি, প্রত্যেকটা 1 ডিগ্রি, প্রত্যেকটা 1 ডিগ্রি, এরকম ভাবে 90 বার ভাগ করেছি। সাপোজ এখানে 90 বার করিনি, কিন্তু ধরে নাও 90 বার করা হয়েছে, তাহলে 90 ডিগ্রিকে যদি 90 বার ভাগ করি তাহলে যেই জিনিসটা পাবো সেটাই হচ্ছে 1 ডিগ্রি। তাহলে ডেফিনেশন কি লিখবো, 1 ডিগ্রিকে 90 ডিগ্রিকে বা এক সমকোণকে যদি আমরা 90 বার ভাগ করি, 90 বার সমান ভাগে ভাগ করতে হবে, তাই না, 90 বার সমান ভাগে ভাগ করি, তাহলে যেই কোণটা পাবো সেটাই হচ্ছে কি 1 ডিগ্রি। ঠিক আছে, এবার এই 1 ডিগ্রিকে আমরা কি করব, এই 1 ডিগ্রিকে যদি আমি 60 বার ভাগ করি, 1 ডিগ্রিকে যদি আমি 60 বার ভাগ করি, মাথায় রেখে 1 ডিগ্রিকে যদি 60 বার ভাগ করি, তাহলে প্রত্যেকটা ভাগ বোঝায়
তাহলে প্রত্যেকটা ভাগ বোঝায় কি বোঝায়? 1 ডিগ্রিকে যদি আমি 60 বার ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগ বোঝায় 1 মিনিট। যদি 1 ডিগ্রিকে আমরা যদি 60 বার ভাগ করি তাহলে সেটা বোঝায় 1 মিনিট। এবার এই জায়গাটা যদি আমি জুম করি, আবার জুম করে এনে যদি করি তাহলে 1 মিনিটের একটা ট্রায়াঙ্গেল পেলাম, তাই তো? এটা হচ্ছে 1 মিনিটের ট্রায়াঙ্গেল, তাই তো? এই একটা কোন অ্যাঙ্গেল তৈরি হয়েছে 1 মিনিটে, ঠিক আছে? এবার যদি একে আমরা 60 ভাগে ভাগ করে দিই, একে আমরা 60 ভাগে ভাগ করে দিই, তাহলে যেইটা পাবো সেটা আমরা পাবো হচ্ছে 1 সেকেন্ড। তাহলে কি না 90 ডিগ্রি বা এক সমকোণকে যদি আমরা 90 বার সমান ভাগে ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 1 ডিগ্রি, ঠিক আছে? যদি 1 ডিগ্রিকে 60টি সমান ভাগে ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 1 মিনিট। আর যদি 1 মিনিটকে সমান 60টি ভাগে ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে আমি কি লিখতে পারি এই 1 ডিগ্রি মানে দাদা 60 মিনিট। এই 1 ডিগ্রি মানে 60 মিনিট। তোমরা বলবে কিভাবে? কেননা 1 ডিগ্রিকে যদি 60 ভাগে ভাগ করা হয় প্রত্যেকটা ভাগ 1 মিনিট করে, তাহলে 60টা ভাগ কত মিনিট হবে? 60 মিনিট হবে না? তেমন ভাবে যদি 1 সেকেন্ড, তেমন ভাবে এই 1 মিনিটের যে ট্রায়াঙ্গেলটা যেটা ছিল এইটা মানে বোঝাচ্ছে হচ্ছে মিনিট। এই 1 মাথায় এই একটা এরকম দাগ মানে বোঝায় হচ্ছে কি মিনিট, আর 1 মাথায় এরকম দুটো দাগ বোঝাচ্ছে তার মানে কি বোঝাচ্ছে না 1 সেকেন্ড। দুটো দাগ থাকলে সেকেন্ড, একটা দাগ থাকলে মিনিট, আর একটা এরকম ডিগ্রি থাকলে তার মানে ডিগ্রি বোঝাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে। আবার এই 1 মিনিট মানে কত সেকেন্ড? এই 1 মিনিটের যে কোণটাকে এটাকে আমরা যদি 60 ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটা অংশ কত করে? না, প্রত্যেকটা অংশ তো 1 সেকেন্ড করে, টোটালটা তো কত হবে না 60টা ভাগ করেছি তার মানে হচ্ছে 60 ইন্টু 1 সেকেন্ড, তার মানে হচ্ছে 60 সেকেন্ড। তো আশা করি ষষ্ঠিক পদ্ধতির যে ডেফিনেশন গুলো পড়ালাম, এক সমকোণ কি, 1 ডিগ্রি কি, 1 মিনিট কি, ঠিক আছে, 1 সেকেন্ড কি, 1 সেকেন্ড কিভাবে আসে, 1 মিনিট কিভাবে আসে, আশা করি প্রত্যেকটাই বুঝতে পারলে। আর এই সমস্ত জিনিসই আশা করি তোমরা ক্লাস 9 জিওগ্রাফিতে পড়েছো, তাও আরেকবার রিক্যাপ করিয়ে দিলাম। চলো একবার ষষ্ঠিক পদ্ধতির শর্ট রিক্যাপ করে দিই। তাহলে কি পড়লাম না, এক সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। 1 ডিগ্রি মানে হচ্ছে আমাদের 60 মিনিট, আর 1 মিনিট ইকুয়ালস টু হলো আমাদের 60 সেকেন্ড। এই তিনটে জিনিস আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে অঙ্ক করার জন্য, ঠিক আছে? তো চলো এবার বৃত্তীয় পদ্ধতি সম্বন্ধে জেনে নেওয়া যাক। তো এই বৃত্তীয় পদ্ধতি যখন পড়বো তখন আমাদের কি লাগবে না, একটি বৃত্তের প্রয়োজন হবে, একটি বৃত্তের প্রয়োজন হবে। কেননা দেখো নামের মধ্যেই রয়েছে কি না বৃত্তীয় পদ্ধতি, তার জন্য কি না একটা আমাদের এই যে বৃত্তের প্রয়োজন হবে। তো আমরা একটা বৃত্ত ড্র করি, একটা আমরা তাহলে বৃত্ত ড্র করলাম, এর একটা তো কেন্দ্র হয় বৃত্তের, আমি সাপোজ বলে দিলাম এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত। এবার এইখান থেকে এই ডিস্টেন্সটা আমি সাপোজ ধরে নিচ্ছি এটা ও হলে এটা আমি সাপোজ ধরে নিচ্ছি এ। তাহলে এই ও এ মানে কি বোঝায় না, ও এ মানে বোঝায় হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, যেটা আমরা ধরে নিচ্ছি ও এ ইকুয়াল টু হচ্ছে স্মল আর ইউনিট, মানে কিছু একটা ইউনিট, ঠিক আছে? সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, ঠিক আছে? তো আমরা সাপোজ ধরে নিচ্ছি এইখান থেকে এখানে ডিস্টেন্সটা হচ্ছে স্মল আর। এবার তুমি আমাকে একটা সত্যি কথা বলো, সত্যি কথা কি বলি দেবজিৎ দা, এবার যদি আমি আর এর জায়গায় যদি আমি সাপোজ বলছি আর এর জায়গায় যদি 1 সেন্টিমিটার বসাই তাহলে এই 1 সেন্টিমিটার রাস্তাটা তাহলে এতটা। এবার এই 1 সেন্টিমিটার রাস্তা আমি তো সোজা ভাবেও যেমন ভাবে যেতে পারি তেমন ভাবে বেঁকে ভাবেও তো যেতে পারি, ঠিক আছে? সাপোজ আমি বলে দিচ্ছি আর এর ভ্যালু 2 সেন্টিমিটার, তাহলে এই 2 সেন্টিমিটার রাস্তাটা আমি সোজা পথে একদম যেতে পারি, বা এরম ভাবে বেঁকে টেকে যেতে পারি, হ্যাঁ কি না? যেতে পারি। বা আর এর ভ্যালু আমি সাপোজ বলে দিচ্ছি 3 মিটার, তাহলে আমি এই আর মানে আর ইকুয়াল টু 3 মিটার, 3 মিটার তো আমি একদম সোজা পথেও যেতে পারি বা এরম ভাবে এঁকে বেঁকে যেতে পারি। এই আর ইকুয়াল টু সাপোজ বলছি 4 মিটার, তাহলে আমি সোজা পথে যেতে পারি যেমন ভাবে তেমন এঁকে বেঁকেও যেতে পারি, হ্যাঁ কি না? যেতে পারি তো? আচ্ছা, তাহলে আমি সাপোজ ধরছি আমি এই পথে আর যাব,
এইখান থেকে ও থেকে এ পর্যন্ত আর ডিস্টেন্স রয়েছে, এবং আমি এবার কি করব না, এই যে বৃত্তের ওপরে আর ডিস্টেন্স যাব। তাহলে এরকম ভাবে হেঁটে 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 আমি সাপোজ হচ্ছে এই যে ডিস্টেন্সটা এই এ থেকে আমি সাপোজ এই পয়েন্টটার কি নাম দেবো, বি দি, এই ডিস্টেন্সটা হলো আর, মানে এখানেও আর। এবার আমি এখানটা কি হচ্ছে, বিকে ভাবে গেছি তো, মানে মানে বৃত্তর দিকটাতে এরম ভাবে বাঁকা, এতে এরম ভাবে যাচ্ছে, মানে কি হচ্ছে ঘুরে যাচ্ছে, তাহলে কি হচ্ছে বাঁকা পথে গেছি। এই ডিস্টেন্সটাও আমি ধরলাম যে এখানে যা আর, মানে এখানে যদি 1 থাকে তাহলে আমি এখানে 1 সেন্টিমিটার গেছি, এখানে 2 সেন্টিমিটার থাকে এখানে 2 সেন্টিমিটার গেছি, এখানে যদি 3 সেন্টিমিটার থাকে 3 সেন্টিমিটার হেঁটেছি, 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার হেঁটেছি, 1 মিটার থাকলে 1 মিটার হেঁটেছি, 2 মিটার থাকলে 2 মিটার হেঁটেছি, 3 মিটার থাকলে 3 মিটার হেঁটেছি। মানে মোটামুটি এখানে যা ডিস্টেন্স আমি এখানেও সেই পরিমাণ ডিস্টেন্স কভার করেছি, কিন্তু বিকে। আচ্ছা, এবার যদি আমি ও আর বি কে যদি জয়েন করে দিই, ও আর বি কে যদি জয়েন করে দিই তাহলে কি হবে, এরকম একটা জয়েন করে দিলাম। তাহলে তুমি আমাকে বলতে পারবে, আমি কি বলতে পারি, তুমি আমাকে বলবে আমি কি বলতে পারি ও বি এর ভ্যালুও আরই হবে, কেননা ও এ যেমন একটা বৃত্তের ব্যাসার্ধ, ও বিও তো তেমন একটা বৃত্তের ব্যাসার্ধ, তাই তো। তাহলে একটু এখানটা আমি যদি নিচেটা মুছি, একটু মুছি ফার্স্ট, তাহলে কি হবে, ও এ মানেও আর ইউনিট বোঝায়, আর সেন্টিমিটার, কেননা ওটাও বৃত্তের ব্যাসার্ধ। আবার ও বি মানেও আর ইউনিট বোঝায়, এবার ইউনিটের জায়গায় সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, মিটার থাকলে মিটার, জানে ভাই এটা তো বৃত্তের ব্যাসার্ধ বোঝাচ্ছে। তাহলে আমি কি লিখতে পারি, ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু, আবার এ বির ভ্যালুটাও তো দাদা সেম, এ বির ভ্যালুটাও তো দাদা সেম, তাহলে আমি কি লিখতে পারি এ বি ইকুয়াল টু আর। কিন্তু দেবজিৎ একটা তো গন্ডগোল হয়ে গেল, তুমি বললে এ বি কিন্তু লিখছো অন্য কিছু। আমি বলবো হ্যাঁ ভাই, তুমি বলছো এবি কিন্তু লিখছো এরকম কেন দেবজিৎ? কেননা এবি মানে বোঝাবে ভাই তুই স্ট্রেট পথে গেছিস, কিন্তু আমরা কি স্ট্রেট পথে গেছি? স্ট্রেট পথে তো আমরা যাইনি, আমরা গেছি বেঁকে পথে, মানে বাঁকা পথে। তাহলে তাই জন্য মাথায় এরকম একটা জিনিস দিয়েছি, তাই জন্য আমরা মাথায় একটা এরকম জিনিস দিয়েছি। আর এইটা মানেই তো বোঝায়, আমরা একটা চ্যাপ্টার নাম্বার 3-এ পড়েছি বৃত্তচাপ, চ্যাপ্টার নাম্বার 3-এ পড়েছি বৃত্তচাপ। এমন সময় এমন কন্ডিশনে এদের মাঝখানে যে কোণটা তৈরি হয়, ঠিক আছে, এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনে ও এ এবং ও বির মাঝে যে কোণটা তৈরি হয়, এমন কন্ডিশনে ও এ ও ও বি এর মাঝে, ও এ ও ও বি এর মাঝে যে কোণটি তৈরি হয় তাকে কি বলে, এক সি বা এক রেডিয়ান, এক সি বা এক রেডিয়ান, ওয়ান মাথায় সি বা এক রেডিয়ান। তার মানে কি বুঝলাম, বৃত্তীয় পদ্ধতিতে একক কি, ঝপাঝপ বলবো, বৃত্তীয় পদ্ধতিতে একক কি বলো, রেডিয়ান। এই ক্ষেত্রে একক কি ছিল, ডিগ্রি, এই ক্ষেত্রে একক কি হলো, রেডিয়ান। এই ক্ষেত্রে কি দিয়ে ডিনোট করব, ডিনোটেড অ্যাজ সি। এইখানে কি ছিল, ডিগ্রি, এরকম একটা পুটকি গোল মতো করে এরকম, কিন্তু এখানে আমরা কি দিয়ে ডিনোট করছি, সি। তো আশা করি বৃত্তীয় পদ্ধতির রেডিয়ান কি, এক রেডিয়ানের ডেফিনেশন কি সব বুঝতে পেরেছো। চলো এবার ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক স্থাপন করা যাক, ঠিক আছে। ষষ্ঠিক পদ্ধতি ও বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক। আচ্ছা চলো করে নেওয়া যাক। তো প্রথমে যেটা আমাদের জানতে হবে, আগের মতো যেমন বৃত্তীয় পদ্ধতিতে আমাদের সার্কেলটা ড্র করেছিলাম, তেমন একটা সার্কেল ড্র করি। সার্কেল ড্র করলাম, সাপোজ ধরে নিলাম এর হচ্ছে কেন্দ্র ও, এবং এইখানে ও থেকে এ এর ভ্যালুটা হচ্ছে আর, মানে ও এ হচ্ছে বৃত্তের কি না ব্যাসার্ধ। সেম ভাবে আগের ডায়াগ্রামটার মতো, এবার এ থেকে বি পর্যন্ত আমি আর গেলাম, এবার এই হচ্ছে ব্যাপার স্যাপার, ঠিক আছে। তো এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এই এ ও বি যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, অ্যাঙ্গেল এ ও বি সমান আমি ধরে নিচ্ছি থিটা। এই অ্যাঙ্গেল এ ও বি সমান হচ্ছে থিটা, এবং এই এ ও বি অ্যাঙ্গেলটা কার ওপর নির্ভর করছে? এবার তোমরা বলবে দেবজিৎ দা তুমি কি বলতে চাইছো, মানে এ ও বি অ্যাঙ্গেলটা কিসের ওপর নির্ভর করছে আমরা বুঝবো কিভাবে? আমি যদি বলি এই এ ও বি অ্যাঙ্গেলটা ভাই তুই কিভাবে বাড়াতে পারিস বা কিভাবে কমাতে পারিস যদি তুই আমাকে একটু বলিস। আচ্ছা, তো আমি এবির মাঝখানে একটা পয়েন্ট কল্পনা করছি, এখানে হচ্ছে সি, আর এবির বাইরে একটা পয়েন্ট কল্পনা করছি, একটু ভালোভাবে লিখে নি,
এবির মাঝে আমি একটা পয়েন্ট কল্পনা করছি সি, আর এবির ওপরে একটা মানে এবির বাইরে একটা পয়েন্ট কল্পনা করছি দ্যাট ইজ ডি। ঠিক আছে, এবার আমি বলবো যে ভাই তুই অ্যাঙ্গেলটা কিভাবে বাড়াতে পারিস আমাকে একটু বলবি। মানে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল এ ও বি, এই যে অ্যাঙ্গেলটা তো এখন একটা থিটাতে রয়েছে, এবার তুই এই অ্যাঙ্গেলটা মানে এইখানে যে অ্যাঙ্গেলটা কিভাবে বাড়াতে পারিস একটু আমাকে বলতে ভাই। তুমি বলবে যে এই বি যেটা রয়েছে না, এই বিটাকে টেনে যদি আমি ডি এর গায়ে বসিয়ে দিই, মানে এইখানে যে এটা রয়েছে, এই যে সরল রেখাটা রয়েছে, এই সরল রেখাটাকে যদি তুলে আমি যদি ডি এর কাছে নিয়ে যাই তাহলে কি হবে? তাহলে এখানে প্রথমে ছিল হচ্ছে তোমার ও এ, এখানে ছিল বি তে প্রথমে এরকম ভাবে সরলরেখাটা ছিল, কিন্তু আমি বলছি ভাই অ্যাঙ্গেলটা তোকে বাড়াতে হবে, তখনই তোমার মাথায় এলো আচ্ছা অ্যাঙ্গেল বাড়াতে হবে, তার মানে আমাকে দেবজিৎ বলেছে ডি আর সি দুটো পয়েন্ট আছে ভাই, তুই কোন পয়েন্টে নিয়ে গেলে অ্যাঙ্গেল বাড়বে? তুমি নিশ্চয়ই ডি পয়েন্টে নিয়ে যাবে, তবেই তোমার কি হবে না অ্যাঙ্গেলটা বৃদ্ধি পাবে। তাহলে এটা থিটা থাকলে এটা নিশ্চয়ই থিটার থেকে বড়, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে কি হলো না, এখন যে অ্যাঙ্গেলটা হলো দ্যাট ইজ এ ও ডি, দ্যাট ইজ এ ও ডি। তাহলে অ্যাঙ্গেল বাড়তে গেলে মানে অ্যাঙ্গেল যদি আমি বাড়াই তাহলে সেই ক্ষেত্রে কি কাজে লাগবে না, আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বৃত্তচাপ। তার মানে আমি কি বলতে পারি যে যত মানে অ্যাঙ্গেল যত বাড়বে, এরকম ভাবে একটা জেনারেলাইজ ফর্ম আগে লিখি, অ্যাঙ্গেল আমাদের বাড়াতে গেলে আমাদের কি করতে হবে না, বৃত্তচাপকে বাড়াতে হবে। অ্যাঙ্গেল বাড়াতে গেলে কি করতে হবে, মানে অ্যাঙ্গেল বাড়লে বৃত্তচাপ বাড়বে, তাই না? এবার যদি আমি বলি অ্যাঙ্গেলটাকে না ভাই ছোট করতে হবে, মানে এই যে এবির যে এই যে অ্যাঙ্গেলটা ছিল এই অ্যাঙ্গেলটাকে ছোট করতে হবে, তাহলে আগে ড্র করব ও এ, এবার এইখানে আগে অ্যাঙ্গেলটা ছিল এরকম, এটা ছিল বি, এবার এইটাকে না ছোট করতে হবে, ছোট করতে গেলে নিশ্চয়ই ডি তে নিয়ে যাবে না, সি তে নিয়ে আসবে, তাহলে সি তে নিয়ে এলে কি হবে না অ্যাঙ্গেলটা ছোট হয়ে গেল। এবার এইখানে তো অ্যাঙ্গেলটা তো ছোট হলো, আগে অ্যাঙ্গেল ছিল এতটা, এখন অ্যাঙ্গেল হয়েছে এইটা, এখন অ্যাঙ্গেল এইটা, আগে অ্যাঙ্গেল এতটা, তার মানে কি হয়েছে আগের থেকে অ্যাঙ্গেল ছোট হয়েছে। এবং অ্যাঙ্গেল ছোট হওয়ার জন্য আমাদের যে আর্ক মানে বৃত্তচাপ যেটা রয়েছে সেই বৃত্তচাপটাও কি হয়েছে গো, বৃত্তচাপটাও ছোট হয়ে গেছে। তার মানে কি হচ্ছে না অ্যাঙ্গেল কমলে এই যে বৃত্তচাপ যেটা রয়েছে সেটাও কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে যেই সম্পর্কে একটা বাড়লে আরেকটা বাড়ে এবং একটা কমলে আরেকটা কমে, সেই সম্পর্কটাকে আমরা ভেদ তত্ত্ব অনুযায়ী বলতেই পারি যে এরা দুজন কিসে রয়েছে গো, এরা দুজন কিসে রয়েছে, এরা দুজন সরল সম্পর্কে রয়েছে। তাহলে অ্যাঙ্গেল ইজ প্রপোর্শনাল টু বৃত্তচাপ বা আর্ক এ আর সি। তাহলে আমি যদি এইবার এই দুটো মুছে দিয়ে, এবার যদি আমি এই দুটো মুছে দিয়ে একদম একটা বৃত্তচাপের ক্ষেত্রে করি, মানে আগের যে ডায়াগ্রামটা এঁকেছিলাম সেরকম যদি একটা ডায়াগ্রাম ড্র করি তাহলে কি হবে, এরকম একটা ছিল বৃত্ত, এটা ছিল হচ্ছে ও, এটা ছিল এ, এটা ছিল বি। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা বলি যে সমানুপাতিক কি হবে না অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা কোথায় এখানে, অ্যাঙ্গেলটা হচ্ছে এ ও বি, অ্যাঙ্গেল হচ্ছে এ ও বি ইজ প্রপোর্শনাল টু বৃত্তচাপ, এখানে বৃত্তচাপ কি এ বি, তাহলে অ্যাঙ্গেল এ ও বি ইজ প্রপোর্শনাল টু এ বি, হ্যাঁ কি না? বি একটা মাথা এরকম, কেননা এটা একটা বৃত্তচাপ। তাহলে আমি লিখতে পারি অ্যাঙ্গেল এ ও বি বাই অ্যাঙ্গেল এ বি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট, ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট। আমি একটা লাইন স্কিপ করেছি, যদি দেখিয়ে দিই, সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে আমাদের কি লাগবে, একটা ধ্রুবক লাগবে, ইনটু আমাদের কি হচ্ছে না এবি যে আর্কটা, তাহলে কি হবে অর দিয়ে যদি আমি পরের লাইনটা করি তাহলে এটাই আসবে, হ্যাঁ কি না? আচ্ছা আমরা যদি এখানে আর্কটা বাড়িয়ে যদি এতটা করে দিই, মানে এটা যদি ডি পয়েন্ট নিয়ে যায় তাহলে কি হবে না অ্যাঙ্গেল এ ও ডি ইজ প্রপোর্শনাল টু কার সাথে হবে, বৃত্তচাপ এডির সাথে। তারপরে এই অ্যাঙ্গেল এ ও ডি এই সমানুপাতিক চিহ্ন তুললে একটা ধ্রুবক আসবে যেটা কে, এডি বৃত্তচাপ। তাহলে কি লিখতে পারি অ্যাঙ্গেল এ ও ডি ইজ ডিভাইডেড বাই এডি। এবং সরল সম্পর্কে আমরা জানতাম। এবার তুমি বলবে যে এই ক্ষেত্রেও কে লিখলে, এই ক্ষেত্রেও কে লিখলে কেন, এখানে কে ওয়ান এখানে কে টু কেন হলো না, দুই ক্ষেত্রে কে কেন হবে? আরে ভাই সরল সম্পর্ক যখন আমরা ডিফাইন করেছিলাম তখন কি বলেছিলাম প্রত্যেকের ক্ষেত্রে কি হয় না রেশিওটা সেম থাকে। প্রথমের ক্ষেত্রে এবার তুমি বলবে কিভাবে, আমি সাপোজ ধরে নিচ্ছি প্রথমের ক্ষেত্রে অ্যাঙ্গেল এ ও বি সাপোজ ভ্যালু হচ্ছে 2 নিচে 4, তাহলে কত হলো 1/2। থার্ড ক্ষেত্রে অ্যাঙ্গেল বেড়েছে, আমি সাপোজ ধরে নিচ্ছি উপরটা 3 নিচেটা হচ্ছে 6, তাহলে কি হলো 1/2। তার মানে কি হচ্ছে এখানে যে কে এর যে ভ্যালুটা মানে কনস্ট্যান্ট থাকছে, এটাও 1/2 এটাও 1/2, তার মানে এটাও কি হলে এটাও কে, তাই জন্য দুজনের ক্ষেত্রে অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। এটা তোমরা একদম বেসিক ডেফিনেশন থেকে পড়ে আসো সরল ভেদ যখন আমরা পড়ি। তাহলে আমি কি লিখতে পারি, এটা একটু মুছে দিই, এটা একটু মুছে দিই, তাহলে কি আমি লিখতে পারি, কি লিখতে পারো দেবজিৎ দা একটু শোনাও দেখি, মানে একটু দেখাও দেখি। তাহলে অ্যাঙ্গেল এ ও বি এটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও।
তাহলে আমি লিখতে পারি অ্যাঙ্গেল এ ও বি বাই এবি বৃত্তচাপ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ ও ডি বাই এডি বৃত্তচাপ ইকুয়ালস টু কি, কেননা দুজনের ভ্যালুই তো কে, তাই জন্য তো আমরা লিখতেই পারি। ঠিক আছে, এবার একটা দেবজিৎ খেলা খেলবো। কি খেলা খেলবো না, এবার আমি সাপোজ এই পুরোটাকে বৃত্তচাপ ধরে নেবো, এই পুরোটাকে বৃত্তচাপ ধরে নেবো, ঠিক আছে, এবং এইটার সাথে তুলনা করবো। তাহলে কি লিখবো না, অ্যাঙ্গেল এ ও বি বাই এ বি, এটার সাথে এই পুরো একটা বড় বৃত্তচাপকে নিয়ে তুলনা করবো। ঠিক আছে, তাহলে বৃত্তচাপটা এখানে কি হবে, এই ক্ষেত্রে যে বৃত্তচাপ এর যে ভ্যালুটা কি হবে, সেটা হচ্ছে এ এ ড্যাশ, কেননা এতেই শুরু এতেই শেষ, এতেই শুরু এতেই শেষ, তাই জন্য কি হবে এ এ ড্যাশ না, এটা হচ্ছে আর্কের সাইনটা। ঠিক আছে, এবং এইখানের অ্যাঙ্গেলটা কত হবে টোটাল, এইখান থেকে তুমি হাঁটা শুরু করেছো পুরো আবার হেঁটে এখানেই এসছো, তাহলে অ্যাঙ্গেল কত হবে, অ্যাঙ্গেলটা হয়ে যাবে দাদা কিছুই না 360 ডিগ্রি, কেননা বৃত্তে যে কোণ উৎপন্ন করে কেন্দ্রে সেটা হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ ও বি বাই এ বি আর্ক, এই 360 ডিগ্রি তো 360 ডিগ্রি থাকলো, আর এ এ বৃত্তচাপের ভ্যালু কত হবে না, এটা তো পুরোটা পরিধিকে কভার করেছে গো, এটা তো পুরোটা পরিধিকে কভার করেছে, তাহলে কি হবে নিচে থাকবে 2 পাই আর, 2 পাই আর। এবং এই যে অ্যাঙ্গেল এ ও বি আর এ বি যে বৃত্তচাপটা রয়েছে এর ভ্যালু আমরা আগেই বার করেছি, কি ছিল না, যদি আমরা বৃত্ত মানে যখন আমরা এ বৃত্তীয় পদ্ধতি পড়ছিলাম তখন যদি ডায়াগ্রামটা ড্র করি তাহলে এরকম ছিল না, ও এ বি, এর ভ্যালু আর ছিল, এর ভ্যালু আর ছিল, এর ভ্যালু আর ছিল, এর ভ্যালু আর, এর ভ্যালু আর, এর ভ্যালু আর, আর এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছিল একে কি বলছিল না 1 রেডিয়ান, তাই তো, তাই তো। তাহলে কি লিখবো অ্যাঙ্গেলটা, তার মানে কত লিখবো এখানে না, এই ক্ষেত্রে আমরা লিখবো 1 রেডিয়ান বাই এবির ভ্যালু কত, এবির ভ্যালু ছিল আর ইকুয়ালস টু 360 ডিগ্রি বাই 2 পাই আর। ঠিক আছে, এবার যদি আমি এখানটা মুছি, তাহলে কি হবে না, এই জিনিসটাকে তুলে যদি আমি এখানটা লিখি তাহলে হতো 1c ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু 360 ডিগ্রি বাই 2 পাই আর। তাহলে আর আর কেটে গেল, 2 দিয়ে 360 ডিগ্রিকে কাটলে 180 ডিগ্রি, তাহলে 1c ইন্টু পাই ইকুয়ালস টু কত এলো 180 ডিগ্রি, তাহলে কি না পাই সি ইকুয়ালস টু 180 ডিগ্রি। আর এটাই হলো ষষ্ঠিক পদ্ধতি ও বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক। তো চলো এবার কিছু কোশ্চেন করে নেওয়া যাক। কি বলছে না 1 ডিগ্রি 60 ডিগ্রি 30 ডিগ্রি 90 ডিগ্রিকে বৃত্তীয় পদ্ধতিতে মান নির্ণয় করা, মানে এদের বৃত্তীয় পদ্ধতিতে আমাদের মান নির্ণয় করতে হবে। তার জন্য আমাদের যেটা লাগবে, যেটা আমরা এক্ষুনি প্রুফ করলাম, কি প্রুফ করলাম না, সেটা হচ্ছে পাই সি ইকুয়ালস টু কত 180 ডিগ্রি, তাই তো। আচ্ছা, এবার আমাকে বলেছে বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি মানে সেই রেডিয়ানে আমাকে নিয়ে যেতে বলেছে। ঠিক আছে, তো আমাকে ফার্স্টে বলেছে 1 ডিগ্রি, তাহলে আমরা কি জানি না 180 ডিগ্রি সমান হচ্ছে পাই সি, তাহলে 1 ডিগ্রি সমান কত হবে পাই সি বাই 180 ডিগ্রি, অঙ্ক শেষ। 2 নম্বর কি বলেছে না 60 ডিগ্রিকে, তাহলে কি না 180 ডিগ্রি সমান হচ্ছে পাই সি, 1 ডিগ্রি মানে হচ্ছে পাই সি বাই 180 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি সমান কত আসবে না 60 ডিগ্রি সমান আসবে হচ্ছে পাই সি বাই 180 ডিগ্রি ইন্টু 60 হবে, ওই কি নিয়মে করছি, তাহলে 60 3, তাহলে কত হলো পাই সি বাই পাই সি বাই 3। 2 নম্বর অঙ্ক আমাদের শেষ। এবার 3 নম্বর 30 ডিগ্রি কে আমরা যদি করতে চাই মানে রেডিয়ানে, তাহলে কি করবো না 180 ডিগ্রি সমান আমরা জানি হচ্ছে পাই সি, 1 ডিগ্রি সমান আসবে হচ্ছে পাই সি বাই 180 ডিগ্রি, 30 ডিগ্রিকে যদি করতে যাই তাহলে আসবে হচ্ছে পাই সি বাই 180 ডিগ্রি ইন্টু 30 ডিগ্রি, তাহলে কত আসবে 30 6, তাহলে কত আসবে পাই সি বাই 6। ঠিক আছে, 4 নম্বর যদি আমরা করতে চাই তাহলে কি হচ্ছে না 90 ডিগ্রি, তাহলে কি লিখবো না 180 ডিগ্রি সমান হচ্ছে পাই সি, তাহলে আমরা লিখতে পারি 1 ডিগ্রি সমান হচ্ছে পাই সি বাই 180 ডিগ্রি, আর আমাদের ক্ষেত্রে কি বলেছে না 90 ডিগ্রি বার করতে, তাহলে 90 ডিগ্রি ইকুয়াল টু কি হবে পাই সি বাই 180 ডিগ্রি ইন্টু 90 ডিগ্রি, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে পাই সি বাই 2। তো এই অঙ্কগুলো আমাদের সাধারণত বিভিন্ন অঙ্কর ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, এরপরে যে অঙ্কটা করাবো প্রয়োগের অঙ্কটা সেটাতে কাজে লাগবে। তো এর ক্ষেত্রে আমি একটা শর্ট ট্রিক বলে দিই। কি শর্ট ট্রিক দাদা? পাই সি বাই 180 ডিগ্রি ইন্টু যার ভ্যালু বার করতে দেবে, ঠিক আছে, তাকে বসিয়ে দেবে। এখানে কি বসাবে না যার ভ্যালু বার করতে বলবে
রেডিয়ান বা বৃত্তীয় পদ্ধতিতে তাকে বসাবে। এটা হচ্ছে শর্ট ট্রিক। কিভাবে দাদা? না আমাকে বলেছিল হচ্ছে 1 ডিগ্রির ক্ষেত্রে আমাদের বলেছে কত না বৃত্তীয় পদ্ধতিতে ভ্যালু কত, তাহলে পাইসি বাই 180 সাথে 1 গুণ করে দাও 1 ডিগ্রি, তাহলে কি হবে সেমই থাকবে। এবার যদি বলতো 60 ডিগ্রি তাহলে কি করবো না পাইসি বাই 180 ডিগ্রি ইন্টু দেখো তাই 60 করেছে শর্ট ট্রিক। 30 ডিগ্রি ক্ষেত্রে কি হবে না পাইসি বাই 180 ইন্টু 30 ডিগ্রি, কেননা 30 ডিগ্রি ক্ষেত্রে বলেছে তাই জন্য লিখলাম, যার ভ্যালু বার করতে দেবে রেডিয়ানে তা বা বৃত্তীয় পদ্ধতিতে তাকে বসিয়ে দেবো। বা এই ক্ষেত্রে যদি 90 ডিগ্রি ক্ষেত্রে করতাম তাহলে কি হতো না পাইসি বাই 180 ডিগ্রি ইন্টু 90 ডিগ্রি করলে আমাদের চলে আসবে। তো আশা করি এই অঙ্কগুলো কিভাবে করতে হয় বোঝা গেছে এবং শর্ট ট্রিকটাও বোঝা গেছে। তো চলো নেক্সট অঙ্কটা করে নেওয়া যাক। এটা সাধারণত প্রয়োগ 2 এর অঙ্ক। কি বলছে না একটি ত্রিভুজের দুটি কোণের ষষ্ঠিক মান যথাক্রমে 65 ডিগ্রি ও 85 ডিগ্রি হলে তৃতীয় কোণের বৃত্তীয় মান আমাদের কি বলেছে নির্ণয় করতে বলেছে। তো তার আগে আমরা একটু ছবিটা এঁকে নিই। সাপোজ ধরি এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার এর ভ্যালুটা হচ্ছে 65 ডিগ্রি, এটা হচ্ছে 85 ডিগ্রি। আমাকে সাপোজ বলেছে এই কোণটার ক্ষেত্রে আমাদের কি বলেছে না বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমাদের কি করতে হবে না প্রথমে আমাদের ষষ্ঠিক মান নির্ণয় করতে হবে, দেন আমাদের বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। ষষ্ঠিক মান মানে আর কিছুই নয়, জাস্ট আমাকে ডিগ্রিতে ভ্যালুটা এর ক্ষেত্রে বার করতে হবে, ঠিক আছে। তো আমরা কি জানি একটা নাম দিয়ে দাও কিউটসা এ বি সি। তো আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি মিলে কত হয় না 180 ডিগ্রি হয়, তাই তো। আচ্ছা এবার অ্যাঙ্গেল এ এর ভ্যালু দিয়ে দেওয়া রয়েছে 65 ডিগ্রি অর লিখবে, প্লাস অ্যাঙ্গেল বি এর ভ্যালু দিয়ে দেওয়া রয়েছে 85 ডিগ্রি, প্লাস অ্যাঙ্গেল সিটাই আমাদের বের করতে হবে। আচ্ছা এবার 65-র সাথে 85 যদি যোগ করো তাহলে দেখতে পাবে 150 আসে, কেননা 65 আর 5 হচ্ছে 70, 70 আর 80 যোগ করলে হচ্ছে 150, তাহলে 150 ডিগ্রি প্লাস সি ইকুয়ালস টু 180 ডিগ্রি। অর এখানে 150 ডিগ্রি কিসে রয়েছে পজিটিভে রয়েছে বা প্লাসে রয়েছে, এদিকে গেলে নেগেটিভে হয়ে যাবে, তাহলে অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি অর অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সি এর আমরা ষষ্ঠিক মান পেলাম কি ষষ্ঠিক মান ইকুয়ালস টু হচ্ছে 30 ডিগ্রি। এবার আমাদের কি করতে হবে না বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। তো তুমি লিখে লিখেও করতে পারো যে আমরা কি জানি গো, আমরা জানি 180 ডিগ্রি সমান হয় পাই সি। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে এরকম ভাবে সে ঐকিক নিয়মে করতে পারো, তাহলে কি হবে না পাই সি বাই 180 ডিগ্রি। এবার আমাদের বলেছে 30 ডিগ্রির ক্ষেত্রে বার করতে, তাহলে কত হবে পাই সি বাই 180 ডিগ্রি ইন্টু 30 ডিগ্রি করলে আসতে হচ্ছে পাই সি বাই 6, ঠিক আছে। বা তোমরা ডাইরেক্টও করতে পারো যে তোমরা লিখে দেবে যে অ্যাঙ্গেল সি এর বৃত্তীয় মান, এই লাইনটা লেখার পর এইটা করবে জাস্ট পাইসি বাই 180 ডিগ্রি মানে শর্ট ট্রিক্সে, এবং আমি বলেছিলাম ইনটু ব্র্যাকেটের মধ্যে কি বসবে না যার বৃত্তীয়মান বার করতে বলেছে। এখানে কি হবে না অ্যাঙ্গেল সি এর বৃত্তীয়মান বার করতে বলেছে, তাহলে কি লিখতে পারে অ্যাঙ্গেল সি। এবার এই অ্যাঙ্গেল সি এর ভ্যালু কত না 30 ডিগ্রি, তাহলে ডাইরেক্ট লিখবে পাইসি বাই 180 ডিগ্রি ইনটু 30 ডিগ্রি। তাহলে এই উইকিং নিয়মটা আর করতে হয় না, তাহলে কত হলো পাইসি বাই 6। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পারলে। চলো নেক্সট টাইপের অঙ্কটা করে নেওয়া যায়। কেমন বলে দেবে না 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড বা কিছু একটা ডিগ্রি কিছু একটা মিনিট কিছু একটা সেকেন্ডকে আমাদের বলবে রেডিয়ানে আমাদের প্রকাশ করতে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের দুটো তিনটে জিনিস দরকার হবে, যেটা আমি ষষ্ঠিক পদ্ধতিতে করে দিয়েছিলাম। কি করে দিয়েছিলাম দাদা না 1 ডিগ্রি সমান আমি বলেছিলাম হচ্ছে 60 মিনিট আর 1 মিনিট সমান সমান হচ্ছে 60 সেকেন্ড। এই দুটো জিনিসের এই অঙ্কগুলো করার জন্য আমাদের কি না দরকার হয়ে থাকবে। এবং আমাদের এই ক্ষেত্রে কিভাবে অঙ্কগুলো করা উচিত মানে অ্যাপ্রোচ কি হওয়া উচিত না, ফার্স্ট আমাদের অ্যাপ্রোচ হওয়া উচিত এই যে সেকেন্ড যেটা থাকবে সেকেন্ড কে মিনিটে কনভার্ট করা, সেকেন্ডকে মিনিটে কনভার্ট করা। সেকেন্ড অ্যাপ্রোচ কি থাকবে না মিনিটকে, সেকেন্ড অ্যাপ্রোচ থাকবে মিনিটকে কিসে কনভার্ট করা না ডিগ্রিতে কনভার্ট করা। আর অ্যাপ্রোচ 3 থাকবে যেই ডিগ্রিটা দেওয়া রয়েছে, এখানে তো কিছু একটা ডিগ্রি দেওয়া থাকবে, যেই ডিগ্রিটা দেওয়া থাকবে যেই ডিগ্রিটা দেওয়া থাকবে তার সাথে অ্যাড করা।
আর এই জিনিসটাকে প্রথমে ভাঙবে, হ্যাঁ, প্রথমে ভেঙে কি হবে না, সামথিং ডিগ্রি প্লাস সামথিং মিনিট প্লাস সামথিং সেকেন্ড, এরকম এতে ভাঙবে। সাপোজ আমি এখানে একটা জেনারেল ফর্ম দিয়ে দিচ্ছি, এক্স ডিগ্রি ওয়াই মিনিট জেড সেকেন্ড। তাহলে এই জিনিসটা যখন আমরা লিখবো ইকুয়াল দিয়ে, তখন কি করবো না, এক্স ডিগ্রি প্লাস ওয়াই মিনিট প্লাস জেড সেকেন্ড। এই ভাঙাটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এর ক্ষেত্রে তাহলে কেমন ভাবে ভাঙবো না, 40 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস 24 সেকেন্ড। ঠিক আছে, তাহলে যদি করি, প্রথমে আমাদের অ্যাপ্রোচ কি না, সেকেন্ডকে মিনিটে কনভার্ট করা। তাহলে 40 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস 24/60 এত মিনিট। কেননা আমরা কি জানি না, 1 মিনিট সমান সমান হচ্ছে 60 সেকেন্ড। তাহলে এটাকে উল্টো ভাবেও লিখতে পারি, 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট। তাহলে 24, তাহলে 1 সেকেন্ড সমান সমান কত হবে না, 1/60 মিনিট। তাহলে দাদা 24 সেকেন্ড সমান সমান কত হবে না, 1/60 ইন্টু 24 এত মিনিট। তাহলে কি হয় 24/60। তাহলে কি হয় 24/60। দেখো সেটাই লিখে সাইডে কিন্তু লিখে দিও এই জিনিসটা, যে 1 মিনিট সমান সমান হয় হচ্ছে 60 সেকেন্ড। ঠিক আছে, এবার এই ক্ষেত্রে তোমাকে লসাগু করতে হবে। লসাগু করতে হবে, কিভাবে লসাগু করবে না, 60 ইন্টু 16 মিনিট প্লাস 24 মিনিট ডিভাইডেড বাই 60। এই ক্ষেত্রে যদি লসাগু করো তাহলে তোমার আসবে, আগে দুটোকে করে নাও, গুণ করে নাও, 60 ইন্টু 16 গুণ করলে কত হয়, 6 0 0 360 আর 60। তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 960 প্লাস হচ্ছে 24, তাহলে করলে হচ্ছে 4 8। তাহলে কি হলো না, এইটা সলভ করে আসছিল আমাদের হচ্ছে 960 প্লাস এইটা তো 24 সেকেন্ড যেমন ছিল, এই 24 মিনিট যেমন ছিল তেমন ডিভাইডেড বাই 60। ঠিক আছে, এটা এখানে মিনিট না লিখে একটা কাজ করো, এখানে মিনিট না লিখে পুরোটাই মিনিট দাও, হ্যাঁ, নাহলে অঙ্কটা মানে ভুল হয়ে যাবে। এরকম পুরোটাতে মিনিট দিয়ে দেবে, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। তাহলে করলে কত হবে না, 40 ডিগ্রি, এবার এখানে যোগ করেছিলাম, তাহলে কত এসেছিল 984 ডিভাইডেড বাই 60 এটা। এবার এটা এসছে মিনিটে। এবার এই মিনিটটাকে, সেকেন্ড অ্যাপ্রোচ ছিল মিনিটকে আমাদের ডিগ্রিতে কনভার্ট করতে হবে। মিনিটকে কি করতে হবে না, আমাদের ডিগ্রিতে কনভার্ট করতে হবে। এটাকে কাটাকুটি করে ছোট করে নিও, আমি করছি না, ঠিক আছে। তো এটাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি তাহলে কি করতে হবে না, এটা তো মিনিট, তাহলে 1 মিনিট, এই সরি ডিগ্রিতে কনভার্ট করতে হবে, 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 60 মিনিট। তাহলে কি আমি উল্টো করেও লিখতে পারি যে 60 মিনিট সমান সমান 1 ডিগ্রি? তুমি বলবে হ্যাঁ লিখতে পারি। তাহলে 1 মিনিট সমান সমান হবে 1/60 এত ডিগ্রি। তাহলে এই যে মিনিটটা মানে 984/60, এই মিনিট সমান সমান কত হবে দাদা না, 1/60 ইন্টু 984 ডিভাইডেড বাই 60 এত ডিগ্রি। তাহলে কত হবে 984/3600, 60-এর সাথে 60 গুণ করে দেখো, অ্যান্সার আসবে 3600। তাহলে 40 ডিগ্রি প্লাস 984/3600 এত ডিগ্রি, মিনিট আর থাকবে না, এবার এটা হয়ে যাবে ডিগ্রি। তারপরে কি করবে, সেই লসাগু করে সেম অ্যাডিশন করবে, এই যে অ্যাড করতে হবে। অ্যাড করার পর তোমরা একটা ডিগ্রিতে কিছু পেলে, সাপোজ আমি ধরলাম যে তুমি এখানে এক্স ডিগ্রি কিছু একটা পেলে। এবার এটাকে রেডিয়ানে যদি প্রকাশ করতে হয় তাহলে কি করবে না, আমরা যেটা জানি যে পাই সি ইকুয়ালস টু হয় 180 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি 180 ডিগ্রি সমান পাই সি, 1 ডিগ্রি সমান তাহলে হচ্ছে পাই সি বাই 180। দেন তাহলে এক্স ডিগ্রি সমান কত আসবে না, পাই সি বাই 180 ডিগ্রি ইন্টু এক্স ডিগ্রি। এটা করলেই আমাদের কি অ্যান্সারটা চলে আসবে। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পারলে। পরের ভিডিওতে আমরা এস ইকুয়াল টু আর থিটার যে প্রমাণটা রয়েছে সেই প্রমাণটা করবো এবং ফিল নেব কিভাবে আসলো ফর্মুলাটা, ঠিক আছে, সার্কুলার মোশন থেকে। এবং এরকম যেমন টাইপের অঙ্কগুলো আমরা করলাম, তেমন এস ইকুয়াল টু আর থিটা থেকেও আমরা দুটো টাইপের অঙ্ক করবো। দুটো টাইপ মানে কি, দুটো অঙ্ক করিয়ে দেবো, একটা তোমাদের হোমওয়ার্ক দেবো, একটা নিজে করে দেবো। এবং বিভিন্ন বই থেকে, যেমন টেস্ট পেপার, স্কুলের টেস্ট পেপার থেকে শুরু করেও আমাদের রায়ান মার্টিন এবং বিভিন্ন টেস্ট পেপার, যেমন পারুল প্রকাশনের টেস্ট পেপার রয়েছে, বিভিন্ন যেমন রয়েছে, এবং আমাদের যে পর্ষদের যে বইটা রয়েছে সেখানে উদাহরণ প্লাস বইয়ের অঙ্ক সমস্তটাই করিয়ে দেবো, চিন্তা করতে একদম হবে না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও।